চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ লেখনী ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা ২৪। জানালার বাইরে অন্ধকার আকাশে মেঘের স্তর জমে আছে। মাঝে মাঝে দূরের কোনো অচেনা কুকুরের ডাক নিস্তব্ধতা ভেঙে আবারও থেমে যাচ্ছে। ঘরের ভেতর হালকা হলুদ আলো জ্বলছে। দরজার ভেতর থেকে আলতো করে বন্ধ করলো অব্র। কয়েক সেকেন্ড দুজনে চুপ রইল। আয়েশা দরজার পাশে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা কাঁধে টেনে ধরেছে অজান্তেই। তার বুকটা এক অদ্ভুত দ্রুত ওঠানামা করছে। চোখ দুটো নিচের দিকে নত। অভ্র কিছুক্ষণ তাকে দেখলো, নরম স্বরে বলল, এত চুপ হয়ে আছো কেন? জানি না, ভয় লাগছে। আয়শা মাথা নেড়ে বলল, না ভয় না, শুধু অদ্ভুত লাগছে। অভ্র ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলো। তাদের মাঝখানে দূরত্ব কমে এলো। দুজনে মানুষের গোপন অনুভূতি উষ্ণতার মাঝে ঘরটা উষ্ণ হয়ে উঠল। অভ্র একটু ঝুঁকে আয়শার চোখের দিকে তাকালো। আমার দিকে তাকাও তো। আয়শা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সে চোখের ভেতরে এত গভীরতা ছিল যে অভ্র কয়েক মুহূর্ত কিছুতেই বলতে পারল না। যেন বহুদিনের জমে থাকা অনুভূতি এক মুহূর্তে এসে পড়ে ভিড় করেছে। হঠাৎই অভ্র হাত বাড়িয়ে দিল। আয়েশার কাঁধের উপরে আলতো করে হাত রাখলো। স্পর্শটা খুব কোমল ছিল। সে কোমলতার মধ্যেই একটা তীব্র স্রোত বইল আয়েশার শরীর জুড়ে। সে অজান্তে একটু কেঁপে উঠল। অভ্র মৃদু হেসে বলল, এতটা কাঁপছো কেন? আয়েশা এবার সত্যি লজ্জা পেল। তুমি খুব কাছে দাঁড়িয়ে আছো, আর যদি আরও কাছে আসো। কথাটা বলতে অভ্র একটুখানি এগিয়ে এলো। এবার তাদের মাঝখানে আর কোনো দূরত্ব রইল না। আয়েশা নিঃশ্বাস নিতে পারছে না। আয়েশা নিঃশ্বাস গরম হয়ে এলো। অস্থির লাগছে। তা স্পষ্ট গিয়ে লাগছে অভ্রের গালে। তার শরীর সুগন্ধ এবং চুলের মৃদু ঘ্রাণ অভ্রের ভেতরে মাদকতা তৈরি করছে। অভ্র ধীরে ধীরে তার থুতনি আঙ্গুল দিয়ে তুলে দিল। তুমি জানো তোমাকে এভাবে দেখলে আমার কি মনে হয়? আয়েশা ফিসফিস করে বলল, কি মনে হয়? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা খোদা আমার ভোরে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। আয়েশা আর কিছু বলল না। সে শুধু একটু এগিয়ে এলো। তার কপালটা আলতো করে ঠেসে ধরলো অভ্রের বুকে। অভ্র কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে দুহাত তুলে আয়েশাকে জড়িয়ে ধরল। আয়েশার চোখ বন্ধ। তার মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ দূরে সরে গেছে। শুধু বুকের ভেতরকার হৃদস্পন্দনটাই সত্যি। সরকার ভাই, ঘরণী, তুমি আমার জীবনে আসার পর কেমন সহজ করে দিয়েছো, সুন্দর করে দিয়েছো সবকিছু। অব্রতার চুলের ওপর মুখ ডুবিয়ে দিয়ে নরম স্বরে বলে, তাই বুঝি? আয়েশা একটু সরে এসে তার দিকে তাকালো। চোখ দুটো ভিজে উঠেছে হালকা। অব্র উত্তর দিল না। সে শুধু আয়েশার কপালে ধীরে ধীরে একটা চুমু রাখলো। তারপর গালে, তারপর খুব কাছে এসে থমকে গেল। তাদের দুজনের নিঃশ্বাস হয়ে গেল এক। দুজনের মাঝে ধীরে ধীরে একে অপরের কাছে হারিয়ে যাওয়ার স্রোত ঘরের ভেতর বইতে লাগলো। আয়েশা আলতো করে অভ্রের শার্টের কলারটা মুঠো করে নিল। ফিসফিস করে বলল, আজ রাতটা অতীত বলে সুখের হোক, হয়ে উঠুক কেবল আমাদের। অভ্রা তার দিকে গভীর চোখে তাকালো। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, শুধু তোমার আর আমার, আমাদের। জানালাটা আধখোলা। বৃষ্টি হবে হয়তো। বাইরে আকাশে মেঘ ভেসে যাচ্ছে। দূরে কোথাও বজ্রপাতের আলো মাঝে মাঝে আকাশে ক্ষণিকের দাগ কেটে যাচ্ছে। ঘরের ভেতর দাঁড়িয়ে আছে নীরু। তার চুলগুলো একটু এলোমেলো। বজ্র দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ। তার দৃষ্টি সবসময়ের মতোই ক্ষীণ, কিন্তু আজ সে কিছুক্ষণের ভেতর একটা আদরে প্রেম মিশে পেল। নীরু ঘরের ভেতর ধীরে ধীরে হাঁটতে লাগলো। ঘরটা এত অন্ধকার করে রেখেছে কেন? বজ্র ঠান্ডা স্বরে বলল, অন্ধকারে অনেক কিছু স্পষ্ট দেখা যায়, কারাও যায়। তাই নীরু ঘুরে তাকালো। যেমন বজ্র একটু এগিয়ে এলো। যেমন মানুষ আসলে কি লুকিয়ে রাখে। নীরু ভুরু তুলল। তো তুমি কি লুকাচ্ছ? আপাতত নিজের ফিলিংস, তবে বেশিক্ষণ বোধহয় লুকাতে পারবো না। এমন বউ থাকলে কি কিছু লুকানো যায় নাকি? নীরু হেসে ফেলল, কিন্তু সে হাসির ভেতরে একটুখানি কাঁপুনি ছিল। ভয় করছে কিন্তু। বজ্র এবার পুরোপুরি তার সামনে এসে দাঁড়ালো। তাদের মাঝখানে মাত্র এক হাত দূরত্ব। আর সামনে ভয় না, কেবল ভালোবাসা চলবে। নীরু এক মুহূর্ত চুপ রইল। তারপর হঠাৎ করে এক পা এগিয়ে এলো। এবার দূরত্ব প্রায় নেই। তার মাঝে সরাসরি বজ্রের চোখ। যদি ভয় না পাই? বজ্র নিচুস্বরে বলল, তাহলে প্রমাণ দাও। কথাটা বাতাসে ঝুলে রইল কয়েক সেকেন্ড। নীরু ধীরে ধীরে হাত তুলল। তার আঙ্গুলটা গিয়ে ঠেকলো বজ্রের বুকের ওপর। সে আঙ্গুল দিয়ে আলতো করে চাপ দিল। বজ্রের হৃদয় স্পন্দন তীব্র থেকে তীব্র হতে লাগলো।
হেসে ফেললো, এটাই প্রমাণ। বজ্র কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। সে নীরুর কবজি ধরে ফেললো। তুমি আগুনে খেলছো নীরু? নীরু মৃদুস্বরে বলল, আগুন তুমি হলে আগুনে পড়তে আমার আপত্তি নেই। বজ্র এবার তাদের নিজের দিকে টেনে নিল। নীরু এসে ঠেকলো তার বুকে। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যেতে লাগলো। জানালার বাইরে আবারও বজ্রপাত হলো। সেই আলোয় এক মুহূর্তের জন্য ঘরটা উজ্জ্বল হয়ে গেল। আর সেই আলোতেই দেখা গেল তাদের দুজনের চোখের ভেতরে জমে থাকা অদ্ভুত আকর্ষণ। বজ্র তার কানের কাছে মুখ টেনে বলল, ভালোবাসি নীরু। তাই বলে এত কাছে আসবে? নীরু একটু হেসে ফেলল। তার হাত এবার ধীরে ধীরে উঠে গেল বজ্রের কাঁধে। কি আর করার বউ, কাইসার বংশের বংশধরকে পৃথিবীর আলো দেখাতে হবে তো। বজ্র আর নিজেকে থামালো না। সে আলতো করে নীরুর চিবুক তুলে নিল। দুজনের চোখে এক মুহূর্তে আটকে রইল। তারপর বজ্র তার কপালে মৃদু করে ওষ্ঠ ছুঁয়ে দিল। তার সাথে সাথে যেন হৃদয়ের স্পন্দনটা বেড়ে গেল। নীরু চোখ বন্ধ করলো। তার হাত শক্ত করে জড়িয়ে ধরল বজ্রের শার্ট। হাতে তখন বাতাস একটু জোরে বইতে শুরু করলো। জানালার পর্দা দুলছে অনবরত, তবুও ঝড়ে তাকে তীব্র হচ্ছে। এই ঘরের মধ্যকার দুটো শব্দহীন অনুভূতি। রাত ভালোই হয়েছে। মেঝেতে একটা পাতলা কার্পেট পেতে বসে আছে পিয়াস আর নিশু। কপাটের মাঝখানে রাখা লুডোর বোর্ড, চারদিকে ছড়িয়ে আছে ছোট ছোট গুটি। নিশু দুই হাঁটু ভাঁজ করে বসে, তার চুলগুলো একপাশে নেমে এসেছে কাঁধের ওপর। পিয়াস পাশে হেলান দিয়ে বসে আছে তার পাশা। নিশু চোখের কুচকে বলল, খেলার একটা শর্ত আছে। পিয়াস ভুরু তুলল, আবার কিসের শর্ত? আগের দুইবার যখন হারলে তখন তো শর্ত দাওনি। কারণ এবার আমি জিতবো, এবারও হারবে। আচ্ছা যাও, খেলা এমনি এমনি হবে না। পিয়াস একটু ঝুঁকে এলো, বলে শুনি কি খেলা? নিশু মুচকে এসে বলল, যে হারবে সে বিজয়ী। একটা কথা অমান্য করতে পারবে না। যা আমি করতে বলবো তাই করতে হবে। পিয়াস এসে উঠল, মানে বাজি? ঠিক তাই। আর তুমি যদি হারো? নিশু চোখ সরু করে তাকালো। আমি হারি না। পিয়াস পাশাটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, অথচ একটু আগেও দুইবার হারলে, আবারও হারবে। দেখা যাবে। খেলা শুরু হলো। পাশা গড়িতে গড়িয়ে পড়ছে, দুটো এগোচ্ছে। কখনো নিশু উল্লাসে করছে, আবার কখনো পিয়াস মুচকে এসে তাকিয়ে থাকছে। মাঝে মাঝে তারা একে অপরকে খোঁচাও দিচ্ছে। নিশু বিরক্ত গলায় বলল, এই পাশা আপনার পক্ষে কেন যাচ্ছে? পিয়াস শান্তভাবে বলল, পাশা বুঝে কার সঙ্গে থাকা উচিত। খুবই আত্মবিশ্বাস। নিশু চোখ ঘুরিয়ে বলল, দেখা যাবে শেষে কে কথা মানবে। খেলা ধীরে ধীরে শেষের দিকে এগোলো। শেষবার পাশে ফেললো পিয়াস। গুটি ঠিককে শেষ ঘরে ঢুকে পড়লো। এক মুহূর্ত নীরবতা, তারপর পিয়াস ধীরে ধীরে নিশুর দিকে তাকালো। মিটমিটিয়ে হেসে গুনগুন করে উঠল, আজ পাশে খেলবো রে শ্যাম। নিশু ঠোঁট ফুলিয়ে বলল, আপনি ইচ্ছে করে জিতেছেন। পিয়াস এসে বলল, নিশুতে ইচ্ছে করে জেতা চায় নাকি? নিশু একটু চুপ রইল, তারপর নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, বলুন কি চাই। পিয়াস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি মানবে? নিশু ধীরে কেড়ে নিয়ে বলল, বাজি তখন ধরেছি, মানতে তো হবে। পিয়াস আস্তে করে সামনের দিকে এগিয়ে এলো, তাদের মাঝখানের বোর্ডটা সরিয়ে দিল। তাহলে আমার কথা শোনো। নিশু বুকের ভেতর হালকা কাঁপুনি দিয়ে উঠল। কি? পিয়াস নিচু স্বরে বলল, একটু কাছে আসো। নিশু কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। এবার তাদের দুজনের মাঝে আর কোনো খেলার বোর্ড নেই, শুধু দুটো মানুষের নিঃশ্বাসের উষ্ণতা। পিয়াস তার দিকে তাকিয়ে বলল, জানো তুমি হার মানলে তখন সবচেয়ে সুন্দর লাগছিল। নিশু লজ্জা পেয়ে গেল। হারতে আমার ভালো লাগে না, কিন্তু তোমায় হারতে দেখে আমার যে ভালো লাগে। পিয়াস ধীরে ধীরে তার হাতটা ধরল। নিশুর আঙ্গুলগুলো একটু কেঁপে উঠল। প্রিয়াস, বাজে সুযোগ নিচ্ছ না তো? কেন, আপত্তি আছে বুঝি? নিশু আর কিছু বলল না। প্রিয়াস নিচু গলায় বলল, জানো নিশু, তুমি যখন এভাবে চুপ করে থাকো তখন মনে হয় তোমাকে আর ছাড়তে পারবো না। তোমার এমন রূপ আমার মাতাল করে দেয়। নিশু চোখ নামিয়ে নিল। আপনি সবসময় এমন অদ্ভুত কথা বলেন কেন? প্রিয়াস তার মুখের কাছে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে তখন কেবলমাত্র নিঃশ্বাসের দূরত্ব। অদ্ভুত না? সত্যি। তুমি কখনো বুঝতে পারবে না, তোমায় ছুতে ইচ্ছে করলে নিজেকে থামানো কতটা কঠিন হয়। নিশুর গলা লাল হয়ে গেল। প্রিয়াস। প্রিয়াস আলতো করে তার কানের পাশে ঝুঁকে ফিসফিস করলো, এভাবে নাম ধরে ডাকছো কেন? আমি তো আরো পাগল হয়ে যাই। নিশু কাপা গলায় বলল, আপনি তো এমনিতেও পাগল। প্রিয়াস মৃদু এসে তার হাতটা ধরে ফেললো। তার আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভেতর নিয়ে বলল, হ্যাঁ পাগল, শুধু তোমার জন্য। নিশু এবার মাথা তুলে চোখের দিকে তাকালো। করোনা তো ভালোবাসার পরেও আমি হেরে গেলাম।
নিশু আস্তে করে বলল। প্রিয়াস তার চিবুক আলতো করে তুলে নিল। তাহলে এই পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে তোমাকে আবার ফিরিয়ে আনবো, হারতে দিব না। এতটা অধিকার কেন? প্রিয়াস ফিসফিস করে বলল, কারণ তুমি আমার দুর্বলতা। তারপর সে খুব ধীরে নিশুকে নিজের কাছে টেনে নিল। নিশুর মাথাটা তার কাঁধে ঠেকে এলো। প্রিয়াস তার পিঠে আলতো করে হাত রাখলো। প্রিয়াস আস্তে করে বলল, শুনছো? তোমার নিঃশ্বাসগুলো কত দ্রুত চলছে। নিশু চোখ বন্ধ করলো। আপনি এত কাছে এলেন কিভাবে? প্রিয়াস মৃদু হেসে কপালটায় উষ্ঠ ছুঁয়ে দিল। তারপর ধীরে গালে নিশু তার শার্টটা ধরে ফেললো। প্রিয়াস, আর কাছে আসবেন না। প্রিয়াস থামলো। খুব ধীরে বলল, তুমি চাইলে থেমে যাব, কিন্তু তোমার চোখ তো বলছে অন্য কথা। নিশু চুপ করে রইল। প্রিয়াস তার কপালে আবারও একটা চুমু দিয়ে দিল। তারপর তাকে আলতো করে বুকে জড়িয়ে ধরলো। বাইরে বৃষ্টি তখনও পড়ছে, আর ঘরের ভেতর দুজন মানুষের নিঃশ্বাস ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। ভালোবাসা, আকর্ষণ আর একটু অন্ধকারে ভেজা আবেগে। পিয়াস আবারও গিয়ে উঠল, আজ পাশা খেলবো রে শ্যাম। বাইরে তখনও গভীর রাত, আকাশ জুড়ে কালো মেঘের স্তর, গাছের পাতায় টুপটাপ শব্দ, তুলে বৃষ্টি পড়ছে অবিরাম, যেন প্রকৃতি আজ মানুষের মনের ভেতরে সব না বলা কান্নাগুলো শুনে কাঁদছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে নদী, ঘরের আলো ম্লান, বাইরে বৃষ্টির ফোঁটা জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে। তার কাঁধে শাড়ির আঁচলটা আলতো করে পড়ে আছে। সে বিছানায় ঘুমন্ত মেয়ের দিকে একবার তাকালো, তারপর চোখ রাখলো রাজনের ফাঁকা অংশে। সেদিকে তাকাতে বুকটা হু হু করে উঠল। এখানে তো সবসময় তার স্বামী শুয়ে থাকে, বা থাকারই কথা ছিল। একসাথে গল্প করা, রাত জেগে কথা বলার কথা ছিল। নদী ধীরে ধীরে বিছানার কাছে যায়। তার ঠোঁট কেঁপে ওঠে। মানুষের জীবনে এত দুঃখ কেন আসে? একটা সময় যে জানালা দিয়ে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি থাকলে হয়তো এত একা লাগতো না। তার চোখে থাকে নীরবতা পালন করে গড়িয়ে পড়ে জল। তবে সে কি জানে, তার এই চোখের জল যার জন্য সে একটিবারও তার কথা ভাবছে কিনা? না, কখনোই ভাবে না রাজন নদীর কথা। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় বৃষ্টির ফোঁটাটা কাঁপতে কাঁপতে পড়ছে মাটিতে। চারপাশে প্রায় কেউ নেই। ভেজা রাস্তা, কাদা আর বৃষ্টির পানিতে ভেজা। সেই রাস্তায় ঢলতে ঢলতে হাঁটছে রাজন। তার শার্টের বোতাম দুটো খোলা, কাপড়গুলো পুরো ভিজে গেছে। চোখ লাল, মুখে মদের তীব্র ঘ্রাণ, হাতে আধ খাওয়া বোতল। সে হাঁটছে, কিন্তু সে কোথাও পৌঁছাচ্ছে না। শুধু পাগলের মতো পালানোর জন্য, নিজের কাছ থেকে পালানোর জন্য। হঠাৎ সে থেমে যায় রাস্তার মাঝখানে। বৃষ্টি তার মুখে আঘাত করছে, কিন্তু সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখ কাঁপে। কেন, কেন করলাম আমি? তার গলার স্বর ভারী হয়ে আসে। তার নামে তার বুকের ভেতর ছুরি ঘুরে বেড়ায়, সেই নাম রাবশা। রাজনের চোখের সামনে ভেসে ওঠে সেই মুখখানা, মায়া ভরা চোখ। তার বুকের ভেতর যেন ছিঁড়ে যায়। সে দুহাত দিয়ে নিচের মাথা চেপে ধরে। আমি তোরে ভালোবাসতাম রাবশা, কেন বেইমানি করলি? তবু আমি তোদের মেরে ফেললাম। রাজন একটু হাঁটু গেড়ে বসে পড়ে ভেজা রাস্তায়। বোতলটা হাত থেকে গড়িয়ে পড়ে দূরে। সে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদতে শুরু করে। আমি পাপী, আমি জানোয়ার। আমার কারণে আমার ভাই মরছে। ওরে আমি মাইরা ফেলছি, নিজের মায়ের পেটের বাইরে মাইরা ফেলছি। আমার বাচ্চার অধিকার নাই। বৃষ্টি যেন আরো জোরে নেমে আসে। চারপাশে কেউ নেই, শুধু ভেজা রাত আর একজন মানুষের অপরাধ বোধ। রাজন ধীরে ধীরে মাথা তুলে ফিসফিস করে, হে ধরণী, তুমি আমায় ঘৃণা করো, আমারে কোনোদিন ক্ষমা করিস না। খোদার আজাব আমার জন্য হালাল হইয়া যাক। আমি এসবেরই যোগ্য। আমার কারণে সব মরেছে। মোহনা, তার সন্তান, রাবশা, সব। দুঃখ রাজনকে নিজের পাপের আগুনে পুড়িয়ে মারছে। কেবল দুঃখ তো কেবল তার একার না, মার্জিয়া বেগম, তার ছেলে সোহাগ। নিজের ভেতরে দুঃখ পড়েছে, আর তো আফসোস করার মতো আফসোস নেই। স্বামী, সন্তান, ছেলে, বউ, সব তাকে দুঃখ দিয়ে হারিয়ে গেছে। দিয়ে গেছে কেবল নির্ঘুত এক জীবন। তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে মারবে তা, কারণ দুঃখ ডাকপিয়ার বিলি বলে গেছে তাদের ঘরে ঘরে। বিছানায় শুয়ে আছে সোহাগ, কিন্তু তার চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে আছে সে। মনের ভেতর বারবার ভেসে উঠছে একটাই মুখ, চিত্রা। তার ঠোঁটে তিক্ত একটা হাসি ফুটে আছে। তুমি তো আমারই ছিলা, তবুও আমার নও। চিত্রা তার কাছেই ছিল, তবুও কখনো পুরোপুরি তার হলো না। কোথায় সে আর কোথায় চিত্রা? এই জাত কুল মেনে ভালোবাসা কবে পৃথিবী মেনে নিবে? এই আফসোসটা সোহাগের বুকের ভেতর এখনো পাথরের মতোই জমে থাকে। বাইরে বৃষ্টির শব্দ বাড়লো। সোহাগ চোখ বন্ধ করে ফিসফিস করলো, যদি সময়টা আবার ফিরতো। কিন্তু সময় তো আর ফিরে আসে না। তবে হয়তো কেবল সোহাগ যে চায় সময় ফিরে আসুক, কিন্তু নয় তেমন। এই দুনিয়ায় গল্পে তার মতো অসহায় এবং
অসহায়তা নিয়ে নির্ঘুম রাত আরো অনেকেই পার করছে, সে তো একা না। শহরের প্রান্তে পুরনো কবরস্থানটা আজ ভিজে চুপচাপ। মৃত মানুষের বদলে এখানে কেউ নেই, তবে পুরোটা সত্যি হয়তো না। একটা কবরের পাশে বসে আছে সোহান, তার শার্ট পুরো ভিজে গেছে, চুল থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সে সেদিকে খেয়াল রাখছে না। কবরের মাটির ওপর হাত রেখে চুপচাপ বসে আছে। এটা তার মায়ের কবর। তার গলা ভারী হয়ে আসে, আম্মা তুমি এমন কইরা চইলা গেলা কেন? বৃষ্টির ফোঁটা তার চোখের জল একসাথে মিশে দিয়ে যাচ্ছে। এদিকে মাকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে তার ভালোবাসাকে হারানোর অসহ্য শূন্যতা। সে মাথা নিচু করে ফিসফিস করে, আম্মা আমি খুব ক্লান্ত। এই এক জীবনে আর কত পাপের আফসোস নিবা আমারে? না রাখতে পারলাম তোমারে, না পারলাম চিত্রা ভালোবাসার যোগ্য হইতে। আমি বুঝি আম্মা এতটাই অযোগ্য? আমি আর পারতেছি না। আমারে মাটির নিচে নিয়ে যাও না কেন? জায়নামাজের ওপর বসে আছে রোমানা। তাহাজ্জুদের নামাজ শেষ করে দুহাত তুলে মোনাজাত করছে। হাত কাঁপছে তার, চোখ দিয়ে অবিরাম গড়িয়ে পড়ছে জল। তার কণ্ঠ ভেঙে যায়, খোদা আমি কেন ভুল করছি? তার গলা আটকে আসে, তুমি যদি ক্ষমা কইরা দাও আর কিছু চাই না। তার চোখ বন্ধ হয়ে আসে। তার জীবনে এখন আর কোনো চাওয়া নেই, শুধু একটা ইচ্ছে, মৃত স্বামীর সাথে আবারও দেখা করা। সে কাঁদতে কাঁদতে বলল, আমারে মাফ করে দাও, আমাকে তার কাছে নিয়ে যাও। এদিকে ওপাশে রুমে অবস্থিত জুনাইদ এলাহিরও বুঝি একই দশা। তারও চোখে ঘুম নেই, সেও বসে আছে টেবিলের ওপর একটা পুরনো ছবির ফ্রেম দেখছে। তার স্ত্রী, তার ছোট ছেলের ছবি। জুনাইদ ছবিটার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ। জুনাইদ ছবিটির দিকে তাকিয়ে থেকেই তার চোখে লাল হয়ে আসে। সে নামাজ পড়ে না, ধর্মের নিয়ম খুব কম মানে, তবু আজ তার বুকের ভেতরটা কেমন ফরিয়াদ করছে। সে ধীরে ধীরে ছবিটা হাতে তুলে নেয়, কণ্ঠ ভেঙে যায়। তোরা ছাড়া এই জীবনটা খুবই ফাঁকা হইয়া গেছে। শব্দ আমার, না হইতে পারলাম ভালো বাপ, না স্বামী, সবে আমার কাছে শেষ। আমার জন্য তোরাও শেষ, আমার পাপের ফল সব। তার ঠোঁট কাঁপে। রাত শেষ, হঠাৎ ফরাজের ঘুম ভেঙে যায়। সে কিছুক্ষণ চুপ থেকে ছাদের দিকে তাকিয়ে থাকলো। চিত্রার পেটে আলতো করে হাত বুলিয়ে দিল। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ এখনো আসছে। ফরাজ ধীরে ধীরে উঠে বসলো। বিছানার পাশ থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিল সে। নীরবে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে রাতের শহরটা ভিজে আছে। রাস্তার বাতির হলদেটে আলোয় বৃষ্টির ফোঁটাটা চিকচিক করছে। দূরে কোথাও জমে থাকা পানিতে টুপটাপ শব্দ তুলছে। বৃষ্টির শেষ দফা। ফরাজ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো, পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখে। লাইটারের আগুন জ্বলে ওঠে ক্ষণিকের জন্য। তার মুখটা মুহূর্তে আলোকিত হয়ে যায়, আবারও অন্ধকারে ডুবে যায়। প্রথম টানটা নিয়ে এসে ধোঁয়ায় ছেড়ে দেয় ধীরে। ধোঁয়ার বৃষ্টি কুয়াশা যেন এক হয়ে যায় রাতের ভেতর। ফরাজের চোখে তখন দূরে কোথাও আটকে আছে, কিন্তু সে আসলে কিছু দেখছে না। তার দৃষ্টি পেরিয়ে গেছে ভেজা শহরে, এই রাত, এই বারান্দা। মনে পড়ছে অনেক কিছু, কিছু স্মৃতি বৃষ্টির মতোই চলছে, থামে না। কিন্তু কিছু মানুষও ঠিক তেমনই, ভুলে থাকা যায় না। সে একবার চিত্রের দিকে তাকালো। তার হঠাৎই পেছনের কথা একটা মনে পড়ে গেল। এখন তার কাছে অনেক হিসাব পরিষ্কার। সে মনে আছে রাজনকে অনুসরণ করে পতিতাপল্লীতে পৌঁছে গিয়েছিল চিত্রা। সেদিনের সেদিন চেয়েছিল চিত্রা নিজেকে বাঁচাতে পারত, আর সেই ক্ষমতাও ছিল তার। তবে ইচ্ছে করে নিজের বিপদে ফেলার কারণে ছিল ফরাজ এলাহি। সে আসলে চাইতো, করতে চেয়েছিল এই ফরাজ এলাহি তাকে কতক্ষণ বা কতখানি ভালোবাসে। আসলে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, তাই মরণের ভয় করে না, বিপদের ভয় করে না। সে সিগারেট ফেলতে হঠাৎ পেছন থেকে উষ্ণতা একটা দেহ তাকে জড়িয়ে ধরলো। বিবি জান, আমি তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছি? হুম। শরীর অসুস্থ লাগছে? ফরাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা বলল, হুঁ। দেখো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে। আমার এভাবে চিন্তায় রাখবে না, একেবারে সত্যি কথা বলবে। আচ্ছা, আপনার সাথে আমার বিয়ে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এই বাড়িতে যখন এসেছিলাম তখনও বৃষ্টির সিজন শুরু হয়েছিল। দেখতে দেখতে বছর ঘুরে আবারও ভালোবাসা নিয়ে বৃষ্টি চলে এলো। কত জলদি সময়টা কেটে গিয়েছে, তাই না? বুঝতে পারলাম না বছর কখন এলো আর কখন গেল। প্রিয় মানুষের কাছে থাকলে সময়টা হিসাব রাখা যায় না, হিসাব করা মুশকিল। ফরাজ চিত্রার কপালে চুমু এঁটে দিল। খিদে পেয়েছে? একটু ওয়েট, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনি। আচ্ছা, আর শুনুন, আমার না আপনার ইয়ে খেতে মন চাচ্ছে। কি? আরে কি জানি মনে পড়েছে, ওই যে ফরাজ স্পেশাল পিরিতের খাবার, স্ট্রবেরি উইথ কনডেন্স মিল্ক। ও ওইটা একটু জন্য এনার্জি বাড়িয়ে
এলাচি বাড়িয়ে দিবেন, আর ডাউন করে দিলে লোকজন ছোট লোক বউ কোথাকার। একটুর জন্য অ্যালার্জি বাড়িয়ে দিবেন, আর ডাউন করেও দিলে ছোট লোক বউ কোথাকার। ফরাজ নিচে থেকে চিত্রার একবার আকাশের দিকে তাকালো, বৃষ্টি ছুঁয়ে দেখলো, তারপর ভাবনায় চলে গেল আজকে যেই সন্তান তার গর্ভে আছে, হয়তো কখনো এই সন্তানকে চিত্রা বাঁচাতে পারতো না। বিয়ের শুরু থেকে রুমানা তাকে অনবরত খাবারের সাথে বাচ্চা নষ্টের ওষুধ খাইয়ে দিয়ে গেছে। যদিও প্রথম সেদিন ওষুধ দিচ্ছিল, ওই দিনই নদীটা দেখে ফেলে এবং আড়ালে চিত্রাকে জানায়। চিত্রা বিষয়টি কাউকে বুঝতে দেয়নি। তারপর রুমানা প্রতিবার খাবার দিলে চিত্রা তা গ্রহণ করত, কিন্তু ফেলে দিত, খেত না। এসব ফরাজকে জানানো ঠিক হবে না। রুমানা এখন ভালোর পথে এসেছে, শুধু শুধু অতীত ঘেটে লাভ নেই। চিত্রা আর রক্তপাত হয় না। রোমানার এই বিষয়ে জানতে পারলে নির্ঘাত তাকে ফরাজ জানে মেরেই ফেলবে। অন্তত সে এই একটা বিষয় না জানো কখনো। কিছুক্ষণ পর চিত্রা নিচতলা থেকে পায়ের শব্দ ভেসে এলো। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠে আসে ফরাজ। হাত একটা ছোট ট্রেতে একটা বাটিতে কাটা স্ট্রবেরি আর তার ওপর ঘন সাদা কনডেন্স মিল্ক ঢেলে রেখেছে। বারান্দার দরজায় এসে দাঁড়িয়ে ফরাজ হালকা হাসলো। এই যে ফরাজ স্পেশাল পিড়িতের খাবার হাজির। চিত্রা ঘুরে তাকালো, তার চোখে তখনও বৃষ্টির ছোঁয়া, চুলের গোছা একটু ভিজে, কপালে লেগে আছে। সত্যি এনেছেন? সে শিশুর মতো উচ্ছ্বাসে বলল। ফরাজ ট্রেটা টেবিলের ওপর রাখে। ম্যাডাম অর্ডার করলো, না এনে উপায় আছে? চিত্রা হেসে তার দিকে এগিয়ে এলো। বৃষ্টির হাওয়া তার গায়ে শার্টটা দুলছে। ফরাজ একটা স্ট্রবেরি তুলে কন্ডেন্স মিল্কে ডুবিয়ে চিত্রার সামনে ধরল। মুখ হলো। চিত্রা ভুরু কুচকে বলল, আমি নিজে খেতে পারি জানি, কিন্তু আমি খাওয়াতে চাই। চিত্রা একটু লজ্জা পেল, শেষ পর্যন্ত মুখ খুলল। ফরাজ আলতো হাতে স্ট্রবেরি তার মুখ ঠোঁটের উপর ধরল। চিত্রা কামড়ে দিল, কন্ডেন্স মিল্কে একটু দাগ করে দিল। ঠোঁটের কোণে লেগে রইল তা। ফরাজ তাকিয়ে রইল কিছুক্ষণ। চিত্রা অবাক করে বলল, কি? ফরাজ মৃদু হেসে আঙ্গুল দিয়ে সাদা দাগটা মুছে দিল। তুমি খাওয়ার থেকে বেশি নোংরা করো। চিত্রা হালকা ধাক্কা দিয়ে বলল, আপনি না একদম অসভ্য। ফরাজের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, শুধু তোমার জন্য। বাইরে তখনও টুকটাক বৃষ্টি পড়ছে। দূরের রাস্তার আলোর ঝাপসা শহরটা যেন নরম হয়ে এসেছে। চিত্রা এবার একটা স্ট্রবেরি তুলে ফরাজের দিকে বাড়িয়ে দিল। এবার আপনার পালা। ফরাজ একটু এগিয়ে এলো, কিন্তু স্ট্রবেরিটা খাওয়ার বদলে সে চিত্রের হাতটা ধরে ফেলল। ঠান্ডা হাতটা হয়ে গেছে তোমার, সে ধীরেই বলল। চিত্রা মৃদুস্বরে বলল, আপনি তো আছেন গরম করার জন্য। ফরাজ ধীরে ধীরে চিত্রাকে নিজের কাছে টেনে নিল। চিত্রার মাথাটা ঠেকলো তার বুকে। ফরাজ তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। জানো, মাঝে মাঝে খুব ভয় লাগে। চিত্রা মাথা তুলে তাকালো, কিসের ভয়? এত সুখে যদি কোনোদিনে হঠাৎ হারিয়ে যাই। চিত্রা তার ঠোঁটে আঙুল ডাকলো। চুপ, খারাপ কথা বলবেন না। তারপর সে ধীরে ধীরে ফরাজের কাঁধে মাথা রাখলো। আপনি থাকলে কিছু হারাবে না। ফরাজ আলতো করে তার কপালে একটা দীর্ঘ চুমু দিল। বৃষ্টি ঠান্ডা হওয়ার মাঝে তাদের দুজনের শরীরের উষ্ণতা ধীরে ধীরে মিলে গেল। চিত্রা তার বাহুর ভেতরে আরো একটু গুটিয়ে গেল। ফরাজ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। টেবিলে রাখা স্ট্রবেরির বাটিটা প্রায় ভুলে গেল তারা। হঠাৎ ফরাজ আবছা অন্ধকারে চিত্রার দিকে তাকিয়ে আজকে কণ্ঠে বলল, ওয়ান্স মোর প্লিজ।